সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি, বিশেষ করে টেটের। আপনারা নিশ্চয়ই জানেন 2011 সালের আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন তারা কিন্তু অনেকেই টেট দিয়ে চাকরি পাননি। আর অনেকেই কিন্তু 2011-র পরেও আমরা দেখেছি যে মামলার মাধ্যমে তারা চাকরি পেয়েছেন, তাদেরকেও কিন্তু টেট দিতে হবে। তো সে কারণেই আপনাদের আমি একটু সহযোগিতা করার চেষ্টা করছি, কেননা আমার যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে টেট সম্পর্কে এবং বেশ কয়েকবার টেটে পাস করেছিলাম। তো সেই অভিজ্ঞতার থেকে আমি আপনাদের একেবারে বিনামূল্যে বেশ কিছু ভিডিও দেব, যার মাধ্যমে আশা করি আপনাদের একটু কাজে লাগবে। তো আমি যে বিষয়গুলো দেব, প্রথমে সেই বইগুলোর অর্থাৎ পাঠ্য বিষয়গুলো বা বিষয়বস্তুগুলো আগে তুলে ধরার চেষ্টা করব, তারপর কিন্তু আমি আপনাদের শর্ট কোশ্চেন দেওয়ার চেষ্টা করব। তো নতুন যারা রয়েছেন, যারা টেট দেবেন, তাদেরকেও বলছি এই মূল বিষয়গুলো আগে জানা অত্যন্ত প্রয়োজন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ দিয়ে এই ভিডিওটা ফলো করুন, আশা করি কাজে লাগবে। তো চলুন আমরা সেই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগির বেশ কিছু মূল বিষয় আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন শিশু বিকাশ নিয়ে প্রথমেই আলোচনা করা রয়েছে, যে শিশু বিকাশের ধারণা, যে কনসেপ্ট অফ চাইল্ড ডেভেলপমেন্ট। শিশুরা দেশের ভবিষ্যৎ, তাদের সাথে যথাযথ লালন পালন এবং সঠিক বিকাশ বিশেষভাবে প্রয়োজন। ভারতে মোট জনসংখ্যার প্রায় 34% জুড়ে রয়েছে শিশু। এই শিশুদের মধ্যে যাদের বয়স 6 বছরের নিচে তারা দখল করে রয়েছে প্রায় 15%, এবং 6 থেকে 14 বছর বয়সের শিশুরা দখল করে রয়েছে 19%। মানব জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং সংকটজনক পর্যায়ে এটি। এই পর্যায়ের ভিত মজবুত এবং স্থায়ী হওয়া প্রয়োজন। বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, আগামী দিনে ভারতকে প্রগতির দিকে নিয়ে যেতে হলে এখনই শিশুদের যথাযথ বিকাশের জন্য পিতামাতা, অভিভাবক, অভিভাবিকা সহ সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট হতে হবে। বিশেষ করে আপনারা জানেন যে শিশুদের উপর গুরুত্ব দিয়ে অনেক প্রকল্প ইতিমধ্যেই চালু হয়েছে, তো সেগুলোই তার ফল। তো শিশু বিকাশের গুরুত্ব উপলব্ধি করে ইউএনও 1989 খ্রিস্টাব্দের 20 নভেম্বর শিশু অধিকার বিষয়ে একটি কনভেনশনের আহ্বান করেছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন ভারতেও 1992 খ্রিস্টাব্দে এই জাতীয় একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে প্রতিটি শিশুর পরিপূর্ণ এবং যথাযথ বিকাশের জন্য পারিবারিক পরিবেশে সস্নেহে লালন পালনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সিআরসি অর্থাৎ কনভেনশন অন দ্য রাইটস অব দ্য চাইল্ড এর 28 নং এবং 29 নং ধারায় শিশুর শিক্ষার অধিকার সম্পর্কে কয়েকটি নির্দেশও দেওয়া হয়। এবার আমরা পড়ব শিশু বিকাশ কী। শিশুর বিকাশ সম্পর্কে অনেকেরই ধারণা হয়তো ইতিমধ্যে আছে, যে মিনিং অফ চাইল্ড ডেভেলপমেন্ট। তো শিশু এবং বিকাশ, এখানে কিন্তু দুটো শব্দ রয়েছে। তো আমাদের প্রথমেই জানা প্রয়োজন শিশু আসলে কে এবং বিকাশ আসলে কি। তো শিশু বিকাশ কথাটির এখানে দেখতে পাচ্ছেন যে শিশু বিকাশ কথাটির মধ্যে দুটি শব্দ রয়েছে, একটি শিশু এবং অপরটি বিকাশ। তো সুতরাং আমাদের জানা প্রয়োজন শিশুর অর্থ কী এবং বিকাশের অর্থ কী। যদিও শিশুর সঠিক কোনো সংজ্ঞা এখনও পর্যন্ত কিন্তু নিরূপণ করা হয়নি, তবুও সিআরসি এর মতে 18 বছর বয়সের নিচের যে মানুষ সেগুলোকেই সাধারণত শিশু বলা হয়। আমাদের দেশে অর্থাৎ ভারতে সংবিধানের যে 45 নং ধারা রয়েছে সেখানে বলা রয়েছে 14 বছরের নিচে যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকেই শিশু বলা হয়। অন্যদিকে এবার আসবো বিকাশ কী। শিশু সম্পর্কে মোটামুটি ধারণা হলো যে সিআরসি এর মতে 18 বছর বয়সের নিচে হলো মানুষগুলোই শিশু, আর আমাদের দেশে 45 নং ধারা অনুযায়ী 14 বছরের নিচের বয়সের মানুষগুলোই হচ্ছে শিশু। এবার বিকাশ কথার অর্থ কী? বিকাশ হলো ক্রিয়া, প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়ার ফল। এটি একটি নিরবচ্ছিন্ন ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া
শিশুর সহজাত ও তার চারপাশের পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়ার ফলেই শিশুর বিকাশ সম্ভব। এবার মোট কথা হচ্ছে যে শিশু বিকাশ তাহলে কি? জন্মের পর থেকে শিশুর জীবনব্যাপী নিরবচ্ছিন্ন সামগ্রিক ও গুণগত পরিবর্তনের প্রক্রিয়াই হলো শিশু বিকাশ। তো শিশু বিকাশের ক্ষেত্রে যে মূল বিকাশগুলো রয়েছে অর্থাৎ সার্বিক বিকাশগুলো কি কি এটা আমাদের জানা প্রয়োজন। তো সার্বিক বিকাশের মধ্যে রয়েছে প্রাক্ষবিক বিকাশ, সামাজিক বিকাশ, মানসিক বিকাশ, দৈহিক বিকাশ, সঞ্চালনমূলক বিকাশ, ভাষাগত বিকাশ, সৃজনশীলতার বিকাশ, বৌদ্ধিক বিকাশ, তারপর নৈতিক বিকাশ, অহংবোধের বিকাশ, সৌন্দর্যবোধের বিকাশ। এই দৈহিক বিকাশটা এখানে দুবার লেখা রয়েছে। তো এগুলোই হচ্ছে সার্বিক বিকাশ। সুতরাং আমরা সার্বিক বিকাশ সম্পর্কে যে এখানে ধাপগুলো দেখতে পেলাম সেগুলো আমাদের মনে রাখা অত্যন্ত প্রয়োজন। সামাজিক, মানসিক, দৈহিক, সঞ্চালনমূলক, ভাষাগত, সৃজনশীলতা, বৌদ্ধিক, তারপর নৈতিক, এবার অহংবোধ, সৌন্দর্যবোধ, প্রাক্ষবিক এগুলো আমাদের জানা অত্যন্ত দরকার। তাহলে সার্বিক বিকাশের মধ্যে এগুলো পড়ে। এবারে আসব যে শিক্ষার অন্যতম লক্ষ্য সম্পর্কে। শিক্ষার অন্যতম লক্ষ্য হলো পরিবর্তিত পরিস্থিতিতে পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান বা অভিযোজন করা অর্থাৎ মানিয়ে নেওয়া। তো অভিযোজনের মূল উপাদান হলো বৃদ্ধি ও বিকাশ। সুতরাং শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিশুর সামগ্রিক বিকাশ। তো এখানে বিকাশের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে বৃদ্ধি। তো এই বৃদ্ধি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চিত্রের সাহায্যে দেখানো হয়েছে পি, তারপর ই, এল, আই, এম, এস। তো এগুলো কি আসলে? তো পিতে আমরা বুঝবো ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তারপর এই ফিজিক্যাল ডেভেলপমেন্ট থেকে কি আসে? ফিজিক্যাল ডেভেলপমেন্ট না হলে কখনো সোশ্যাল ডেভেলপমেন্ট আসবে না, তারপরে মোরাল ডেভেলপমেন্ট আসবে না, তারপর ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট আসবে না, তারপর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আসবে না, তারপর ইমোশনাল ডেভেলপমেন্ট আসবে না। সুতরাং এই যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এই ফিজিক্যাল ডেভেলপমেন্ট থেকে আসছে কি? ফিজিক্যাল ডেভেলপমেন্ট থেকে এসেছে সোশ্যাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট, তারপর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, তারপর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তারপর ইমোশনাল ডেভেলপমেন্ট। এই সোশ্যাল যে ডেভেলপমেন্ট বা মোরাল ডেভেলপমেন্ট, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট এগুলো মিলে সেই সঙ্গে ফিজিক্যাল ডেভেলপমেন্ট এর সঙ্গে মিলে তবেই হচ্ছে এক সার্বিক ডেভেলপমেন্ট অর্থাৎ মূল যে সার্বিক বিকাশ সেগুলো হচ্ছে। সুতরাং এগুলো জানা অত্যন্ত প্রয়োজন। এবার বিকাশ ও বৃদ্ধি সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। বিকাশের সংজ্ঞা কী? বিকাশ হলো ব্যক্তির সহজাত দৈহিক মানসিক ক্ষমতা বা সামর্থ্যের প্রকাশ ও বিস্তার, যা ব্যক্তিকে জটিল থেকে জটিলতর কর্ম সম্পাদন করতে সহায়তা করে। বৃদ্ধির মাধ্যমে বিকাশ অর্জিত হয়। কাজেই জন্মের পর থেকে শিশুর জীবনব্যাপী সামগ্রিক গুণগত পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া হলো বিকাশ। এবার বৃদ্ধির সংজ্ঞা কী? একেবারেই সহজ। বৃদ্ধি হলো যে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মানব শিশুর দেহের আকার বা আয়তন, ওজন ও উচ্চতা স্বতঃস্ফূর্ত ও স্থায়ীভাবে যে পরিবর্তন তাকেই আমরা বলবো বৃদ্ধি। সুতরাং বিকাশ এবং বৃদ্ধির মধ্যে মূল সম্পর্ক কী এই বিষয়টা সম্পর্কে বলছি যে বিকাশ এবং বৃদ্ধি হচ্ছে পরস্পরের উপর নির্ভরশীল। কোনো একটি শিশুর যদি হাতের বৃদ্ধি হয় বা দেখা গেল তার পায়ের বৃদ্ধি হয়, তাহলে সেই শিশুটি আগে যে ধরনের কাজকর্ম করত হাত দিয়ে তার গুণগত দিক থেকে অনেকটাই পরিবর্তন আসবে। আবার পায়ের যদি বৃদ্ধি হয় তাহলে দেখা যাবে যে শিশুটি হয়তো যে পর্যায়ে ছিল তার পায়ের ক্ষমতাটা তার থেকে একটু বেশি বৃদ্ধি পেল। তো বৃদ্ধি না হলে যে বিকাশ হবে না এটাও কিন্তু সত্য নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে বৃদ্ধির উপর বিকাশ নির্ভর করে। সুতরাং
শিশুর যে বৃদ্ধি ও বিকাশ সেই সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। শৈশব থেকে পরিণত বয়স অবধি প্রতিটি ব্যক্তির জীবনে বৃদ্ধি ও বিকাশ ঘটে। সাধারণত বৃদ্ধি ও বিকাশ পাশাপাশি ঘটে থাকে। শিশুর দৈহিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার বিকাশও শুরু হয়। বৃদ্ধি শিশুর বিকাশে সাহায্য করে, কিন্তু সবসময় তা হয় না। যে কথাটা একটু আগে বলেছি যে বৃদ্ধি হলেই যে বিকাশ হবে আর বিকাশ হলেই যে বৃদ্ধি হবে এমনটা নয়। তো কোনো কোনো ক্ষেত্রে বিকাশ ছাড়াই বৃদ্ধি হতে পারে। অনেক সময় দেখা যায় যে কোনো শিশু আকার বা আয়তন, উচ্চতা ও ওজনের যথেষ্ট বড় হয়, অথচ তার জ্ঞানেন্দ্রিয় ও দৈহিক কাজকর্মের কোনো উন্নতি বা বিকাশ দেখা যায় না। অনুরূপভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো শিশুর বিকাশ হয়েছে অথচ বিকাশের উন্নতি বা বিকাশ দেখা যায় না। তো বিকাশের তুলনায় বৃদ্ধির হার যথেষ্ট কম। অর্থাৎ কোনো কোনো সময়ে দেখা যায় যে শিশুর বৃদ্ধি হয়েছে অথচ বিকাশ হয়নি, অথবা বিকাশ হয়েছে বৃদ্ধি আশানুরূপ হয়নি। তো সবশেষে বলা যায় যে বৃদ্ধি ও বিকাশ এই দুটি প্রক্রিয়ার মধ্যে পার্থক্য যাই থাকুক না কেন, এরা পরস্পর সম্পর্কযুক্ত এবং নির্ভরশীল। মানব শিশুর সামগ্রিক ব্যক্তিত্বের বিকাশে বৃদ্ধি ও বিকাশ এই দুটো প্রক্রিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এই বৃদ্ধি ও বিকাশের বিষয়ের মধ্যে যে পার্থক্য, সেটাই আমাদের লাস্ট বিষয়। তারপরে আমরা অন্য দিন অন্য বিষয় নিয়ে পড়ব, বা যে বিকাশের বৈশিষ্ট্যাবলী, মূলনীতি সমূহ নিয়ে পড়ব। তো বৃদ্ধি ও বিকাশের পার্থক্য আমাদের জানা খুবই দরকার। প্রথমত আমরা জানি যে বৃদ্ধি শিশুর দৈহিক আকার ও আয়তনের পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া। আর বিকাশ কি? বিকাশ হলো শিশুর দৈহিক, মানসিক, সামাজিক প্রভৃতি সমস্ত দিকের সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া। তারপর বৃদ্ধি হলো সহজাত জৈবিক প্রক্রিয়ার পরিবর্তন এবং এর মধ্যে বাহ্যিক কোনো শর্তের প্রভাব নেই। আর বিকাশ হলো পরিবেশের প্রভাব ও অভিজ্ঞতার ফল, সহজাত গুণাবলী, পরিবেশের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শিশুর বিকাশ ঘটে। তারপর বৃদ্ধিকে আমরা পরিমাপ করতে পারি, কিন্তু বিকাশকে শুধুমাত্র আমরা পর্যবেক্ষণ করতে পারি, তবে পরিমাপ করতে পারি না। বৃদ্ধির একটি নির্দিষ্ট সময়সীমা আছে, কিন্তু সেই যে নির্দিষ্ট বয়ঃস্তরে গিয়ে বৃদ্ধি থেমে যায় বা তার হার কমে যায়, সেটা আমরা সকলেই জানি। তাই বৃদ্ধির একটা নির্দিষ্ট সময়সীমা আছে, নির্দিষ্ট বয়ঃস্তরে গিয়ে বৃদ্ধি থেমে যায় বা তার হার কমে যায়, অর্থাৎ বৃদ্ধি একটি সাময়িক প্রক্রিয়া। কিন্তু বিকাশ হলো নিরবচ্ছিন্ন, অবিরাম, জীবনব্যাপী পরিবর্তনের একটা প্রক্রিয়া। বিকাশ জন্মের পর থেকেই শুরু হয় এবং এই বিকাশ চলতে থাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। অর্থাৎ জন্মের পর থেকেই বিকাশ শুরু আর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বিকাশ শেষ। তারপর বৃদ্ধি হলো পরিণমনগত প্রক্রিয়া, অর্থাৎ পরিমাণগত পরিবর্তনের একটা প্রক্রিয়া, আর বিকাশ হলো গুণগত পরিবর্তনের প্রক্রিয়া। সুতরাং আমরা যে বিষয়গুলো জানলাম তা একবার অন্তত পক্ষে বলা ভালো, যে শিশুর বিকাশ সম্পর্কে আমরা এখানে মূল কী বিষয় পেয়েছি। শিশুর বিকাশ সম্পর্কে আমরা এখানে পেয়েছি ভারতে মোট জনসংখ্যার 34% হচ্ছে শিশু, তারা 34% শিশু। এবার 6 বছরের নিচে রয়েছে 15%, এবার 6 থেকে 14 বছর বয়সের মধ্যে রয়েছে 19%। সিআরসি এর মধ্যে 18 বছরের নিচের মানুষগুলোই হচ্ছে শিশু। আর আমাদের দেশে 45 নং ধারা অনুযায়ী 14 বছরের নিচে যারা রয়েছেন তারা সকলেই শিশু। এবার এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি বলেছেন যে আগামী দিনে ভারতকে প্রগতির দিকে নিয়ে যেতে হলে এখন এই শিশুর যথাযথ বিকাশের জন্য পিতামাতা, অভিভাবক, অভিভাবিকা সহ সংশ্লিষ্ট সবাইকেই সচেষ্ট হতে হবে। আর ইউএনও 1989-এর 20 নভেম্বর শিশুর অধিকার বিষয়ে একটা কনভেনশন করেছেন। আর ভারতেও সেই একটা কনভেনশন হয়েছিল 1992 খ্রিস্টাব্দে। তারপর আমরা নিশ্চয়ই জানি যে শিশুর অধিকার বিষয়ে সিআরসির 28 নং এবং 29 নং ধারায় বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে। তারপর আমরা পড়েছি যে শিশুর বিকাশের অর্থ কী। শিশু হচ্ছে
শিশুর নির্দিষ্ট কোনো সংজ্ঞা পাওয়া একেবারে সম্ভব নয়। ইতিমধ্যেই আমি বলেছি সিআরসি এর মতে 18 বছর বয়সের নিচের মানুষগুলোই হচ্ছে শিশু। আর হচ্ছে ভারতে বলা রয়েছে 45 নং ধারা অনুযায়ী 14 বছরের বয়সের মানুষগুলোই হচ্ছে শিশু। সুতরাং জন্মের পর থেকে যে শিশুর কার্যকলাপ, তার সঙ্গে পরিবেশের মিথস্ক্রিয়া, এর ফলে সৃষ্টি হয় বিকাশ। আমরা সেই বিষয়টা পড়েছি যে বিকাশগুলো হয় শিশুর, সেটা হচ্ছে প্রাক্ষবিক, সামাজিক, মানসিক, দৈহিক, সঞ্চালনমূলক বিকাশ, ভাষাগত বিকাশ, সৃজনশীলতার বিকাশ, বৌদ্ধিক বিকাশ, তারপর নৈতিক বিকাশ, অহংবোধের বিকাশ, সৌন্দর্যবোধের বিকাশ। তারপর আমরা পড়েছি যে শিক্ষার অন্যতম লক্ষ্য পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার যে একটা বিষয়, অর্থাৎ অভিযোজনগত বিষয়টাও কিন্তু আমরা পড়েছি। আর ডেভেলপমেন্ট, সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য কিসের প্রয়োজন রয়েছে, যে গ্রোথ, অর্থাৎ এখানে গ্রোথের PELIMS এগুলো আমরা পড়েছি। পিতে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, আর এই ফিজিক্যাল ডেভেলপমেন্ট থেকে এসেছে এস, অর্থাৎ এই পি থেকেই কিন্তু এগুলো এসেছে। সুতরাং আমাদের এগুলো জানা খুব দরকার। সোশ্যাল ডেভেলপমেন্ট এই ফিজিক্যাল ডেভেলপমেন্ট থেকে এসেছে, মোরাল ডেভেলপমেন্ট, তারপর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, তারপর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তারপর ইমোশনাল ডেভেলপমেন্ট, এগুলোই এসেছে। তো সার্বিকভাবে এটি হচ্ছে কি একটা সার্বিকভাবেই তাদেরকে বলবো আমরা বিকাশ বা ডেভেলপমেন্ট। বিকাশ ও বৃদ্ধির সংজ্ঞা আমরা পড়েছি। তারপর আমরা পড়েছি শিশুর বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক, এবং শেষে আমরা পড়লাম বৃদ্ধি ও বিকাশের পার্থক্য। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই ভালোভাবে পড়ার চেষ্টা করব, এবং এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগির বিষয়গুলো আগে বলার শেষ পরে আমি কিন্তু আপনাদের শর্ট কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।